জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাবিব আফরোজ। সুপ্রিয় দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সেই সঙ্গে দর্শক জানিয়ে রাখছি, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য টিভি, টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। সেই সাথে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 096116777777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছে আলোচনার শুরুতে যেটি জানতে চাইবো যে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। নতুন ধরনের এই ভাইরাস আমাদের জন্য কতটা শঙ্কার সেটি জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক মণ্ডলী আপনারা যারা শুনছেন। আসলে এটা একটা নতুন সেন্সেশন। আমরা তো সেই কবে থেকে প্রায় বছর হয়ে গেল করোনা নিয়ে আছি, কিন্তু যেটা নতুন আসলো যে এই করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন যেটা ইংল্যান্ডে পাওয়া গেল, এটা আসলে বলা হয় স্প্যানিশ স্ট্রেইন। অর্থাৎ স্পেন থেকে যারা ইংল্যান্ডের ঘুরতে গিয়েছিলেন স্পেনে, তারা হয়তো এটা নিয়ে এসেছেন এবং লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে এটার প্রকোপ প্রথমে বেড়ে গেল। এখন রোববার ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বললেন যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে। আসলে এটা কি? এটা করোনা ভাইরাস যেটা, এটা সবসময়ই কিন্তু বদল হয়, জিনের পরিবর্তন হয়, চেঞ্জ হয়। অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট এগুলি কিন্তু ভাইরাসের বৈশিষ্ট্য, এবং ভাইরাস টিকে থাকার জন্যই প্রতিনিয়ত দিক বদল করে, তার রং বদলায় এবং তার দক্ষতা, ক্ষমতা, তার স্ট্রাকচার সবই বদল হয়। এটা সেরকমই একটা বদল, বাক বদল। কিন্তু এতে যেটা ভয়ের সেটা হচ্ছে এখানে ছোঁয়াচে এইটা 70% বেড়ে গেছে। তার মানে হলো অনেক বেশি মাত্রায় এই করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং বেশি রোগী পাওয়া যাবে। যদি রোগী বেশি হয় তাহলে সেটা বাড়তি চাপ সৃষ্টি করবে যে এক্সিস্টিং হেলথ কেয়ার ফ্যাসিলিটি আছে তার উপর। ফলে সব মানুষকে যারা খারাপ হয়ে যাবে চিকিৎসা দেওয়া হয়তো সম্ভব হবে না। এটাই হচ্ছে ভয়ের। কিন্তু এই নতুন স্ট্রেইন এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত, তাতে দেখা গেছে যে এটাতে যে বেশি মানুষ গুরুতর অসুস্থ হবে সেটাও না, এবং মানুষ মারা যাবে সেটাও কিন্তু না। কিন্তু যেহেতু এটা ছোঁয়াচে, সেহেতু বেশিরভাগ মানুষ খুব দ্রুত আক্রান্ত হবে। এক, আরেকটা জিনিস হচ্ছে ইউরোপের যে ভৌগোলিক অবস্থান, ইউরোপ আসলে মহাদেশ বলি, কিন্তু ইউভুক্ত দেশগুলি মিলে আসলে একটা দেশের মতো। ফলে ওখানে মানুষের যে চলাচল, মুভমেন্ট, সেটার জন্য এটা খুব দ্রুত ছড়িয়ে যাবে ইউরোপে বা ইংল্যান্ডে। এবং সামনে তো ক্রিসমাস চলে আসে, সুতরাং ওখানে একটা উৎসবের মধ্যে আরও মানুষের মেলামেশা হবে, পরিস্থিতি ওখানে আরও খারাপের দিকে যাবে। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে সাবধান হতে হবে, যেন ইউরোপ থেকে, বিশেষ করে লন্ডন এবং ইংল্যান্ড থেকে যে সমস্ত যাত্রী আসে অবশ্যই তাদেরকে পরীক্ষা করতে হবে এবং তাদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। আমরা প্রথমে সেই ইতালি অ্যাফেয়ার আমাদের কিন্তু মনে আছে। ভাইরাসের এই নতুন রূপটি মৃত্যুর দিকে কতটা আমাদেরকে ধাবিত করতে হবে, কত সংখ্যক মানুষ এতে মৃত্যুবরণের আশঙ্কা বা এটির রেটিংটা আমি জানতে চাইবো, একটু যদি বলতেন। না ঝুঁকি আসলে কতটুকু সেটি জানতে চাইবো, মৃত্যু ঝুঁকি। না না, এর কিন্তু আলাদাভাবে যে বেশি মাত্রায় মানুষ মারা যাবে অথবা এটা বেশি ভয়াবহ, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে বেশি মাত্রায় মানুষ আক্রান্ত হবে, অর্থাৎ সংক্রমণের হার বেড়ে যাবে। দেখা গেছে যেটা ইউরোপে বা ইংল্যান্ডে সংক্রমণের হার ছিল 1.1, সেটা বেড়ে এখন হয়ে গেছে 1.5। তার মানে হচ্ছে এই ভাইরাস বেশি মাত্রায় মানুষকে আক্রান্ত করবে, কিন্তু মৃত্যু বাড়াবে অথবা মানুষ বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু হবে না। সেই ভয় পাওয়ার
কিছু নয় এখন পর্যন্ত। কিন্তু কিন্তু আমাদের জন্য আরেকটা সংক্রমণ যদি বেশি বেড়ে যায় তখন আমাদের জন্য কি পরিস্থিতি তৈরি হবে যে আমরা নিরাপদ দূরত্বে মেনে চলছি না, নিরাপদ দূরত্বের বিষয়টি, মাস্ক ব্যবহার করছি না, আমাদের দেশের মানুষের জন্য সেটি কতটা ভয়াবহ হবে? হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য ভয়াবহ এইজন্যই হবে যে আমরা একটা জনঘনত্বের দেশ। প্রচুর মানুষ অল্প জায়গায় আমরা থাকি। ফলে যদি একজন আক্রান্ত হয়, তার কাছ থেকে কিন্তু আরো বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবে এবং এটা খুব দ্রুত চারপাশে দাবানলের মতো ছড়িয়ে যাবে। সুতরাং সেটা যাতে না হয়, এখন থেকে আমাদেরকে স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হবে, মাস্ক অবশ্যই পরিধান করতে হবে এবং কোনোভাবেই উন্মুক্ত জায়গায় বাইরে অযথা ঘোরাঘুরি, মেলামেশা করা, যেটা আমরা আগে এখানে ঢিলেঢালা ভাব ছিল, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখন থেকে যদি আমরা সাবধান না হই, তাহলে কিন্তু আমাদের এখানে আরও বেশি মাত্রায় রুগী পাওয়া যাবে এবং এই রুগীর ঢল যদি নামে, তাহলে কিন্তু আমাদের যে হেলথ ফ্যাসিলিটি সেটা দিয়ে কিন্তু এটা সামাল দেওয়া সম্ভব হবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এতে বেশি মানুষ মারা যায় না বা বেশি অসুস্থ হয় না, কিন্তু রুগীর সংখ্যা বেড়ে যাবে। জি, এই করোনা ভাইরাসের নতুন রূপ নিয়ে গোটা বিশ্ব কিন্তু উদ্বিগ্ন। জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে উচিত বলে আপনি মনে করছেন? আচ্ছা, তাহলে দেখেন যে এই স্ট্রেনটা পাওয়া গেলে হচ্ছে ইংল্যান্ডে এবং এটা জেনোম সিকোয়েন্সের মাধ্যমে যে এটা একটা নতুন স্ট্রেন। তার মানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যেসব রোগী পজিটিভ হবে তাদের এই জেনোম সিকোয়েন্সিং যেটা সেটা করতে পারি। হয়তো পৃথিবীর অনেক দেশে এটা ছড়িয়ে গেছে, যদিও ওইসব দেশে ফ্যাসিলিটি নাই। পরীক্ষা করলে হয়তো পরে বোঝা যাবে যে এটা আসলে সত্যিকার অবস্থা কেমন। সুতরাং আমাদের দেশে আমরা এইরকম প্রস্তুতি নিব যে হয়তো আমাদের মধ্যেও আছে এবং সেটা ধরে নিয়ে আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এখন প্রথমে যেটা করতে হবে, যারা বাইরে থেকে আসবে বিভিন্ন এয়ারপোর্টে অথবা স্থলবন্দর, নৌবন্দর, সব জায়গায় আমাদেরকে আরো বেশি স্ক্রুটিনি করতে হবে। এই কোনো আলোচনাটিতে আসবো মানুষকে আবারও। আমাদের সঙ্গে একজন দর্শক এই মুহূর্তে ফোন কলে যুক্ত রয়েছেন। দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি রফিক টঙ্গী থেকে বলছি। জি। আমার দীর্ঘদিন ধরে অ্যাজমার সমস্যা আছে। তো আমার এই শীতের সময় অ্যাজমাটা বেড়ে যায় এবং ভোর রাত্রে আমার শ্বাস নিতে কষ্ট হয়। তো আমি ওই সময় ইনহেলার ব্যবহার করি আর এমনি ওই যে ট্রাইলক, তারপরে এই জাতীয় ওষুধ খাচ্ছি আর কি। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার ফুসফুস বা শ্বাসনালী মানে কি অবস্থায় আছে, এটা কি জাতীয় পরীক্ষা করলে আমি বুঝতে পারবো যে এটা মোটামুটি ভালো আছে, বা এখন তো করোনাকালীন অ্যাজমা রোগীরা একটু ঝুঁকির মধ্যে থাকে। জি, এটা ধন্যবাদ আমি আপনাকে। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনি সংযুক্ত থাকুন পরবর্তী জিজ্ঞাসার জন্য। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইবো। আচ্ছা, ধন্যবাদ। আসলে শীতের দিনে কিন্তু অনেকের অ্যাজমা বেড়ে যায়। আবার সিজনাল অ্যাজমা একটা আছে যেটা বিশেষ সিজনে গরমে বা শীতে হয়। তো উনি যেটা বললেন যে শীতের দিনে উনি ওষুধ নিচ্ছেন, এটা অবশ্যই উনি কন্টিনিউ করবেন। কোনোভাবেই কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। কিন্তু অ্যাজমাটা কি পর্যায়ে আছে সেটা দেখার জন্য একটা টেস্ট করা যায় এবং উনি ঘরে বসেই করতে পারবেন। এটা হচ্ছে একটা যন্ত্র, এটাকে বলা হয় পিক ফ্লো মিটার। আমরা যেরকম সুগার দেখি গ্লুকোমিটার দিয়ে অথবা ব্লাড প্রেশার মাপি ঘরে, ঠিক সেরকম একটা ডিভাইস খুবই সহজে ব্যবহার করা যায়। ফু দিয়ে এ দেখা যায় যে ওনার ফুসফুসের কার্যক্ষমতা কেমন। এটা আসলে সকালবেলা এবং রাতে ঘুমানোর সময় উনি এটা ফু দিয়ে এবং একটা অ্যাজমা ডায়েরি বলে কাগজে উনি লিখে রাখবেন এবং এটা ওষুধ নেওয়ার আগে এবং ওষুধ নেওয়ার পরে এইভাবেই কিন্তু এই রিডিংগুলি নেওয়া হয় এবং এটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যায়। পিক ফ্লো মিটার, দাম খুব বেশি না, 1000 টাকারও কমে এটা পাওয়া যায়। কিন্তু এটা দিয়ে ফু দিয়ে ওনার একটা রিডিং যেটা আসবে সেটা উনি লিখে রাখবেন এবং তার উপর ভিত্তি করেই কিন্তু যেটাকে বলে পার্সোনাল বেস্ট, অর্থাৎ যখন ওনার কোনো উপসর্গ থাকবে না এবং ওনার যে রিডিংটা সবচেয়ে বেশি হয়, এটা লিটারে পাওয়া যায়, লিটার পার মিনিট, সেইটাকে ধরে উনি হিসাব করবেন ওনার অ্যাজমাটা কেমন আছে। সুতরাং উনি কালকেই আশেপাশের কোনো ভালো দোকান থেকে এটা পিক ফ্লো মিটার কিনে নিয়ে উনি ঘরে বসেই প্রতিদিন এবং ওনার যে এটাকে বলা হয় প্ল্যানিং, কিভাবে ওষুধ ব্যবহার করতে হবে, কখন বাড়াতে হবে, কমাতে হবে, সেটা কিন্তু এই পিক ফ্লো মিটার
দিয়েই উনি কিন্তু বুঝতে পারবেন, এবং আমরা একটা জোনিং করি, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, তাতেও কিন্তু এই পিক ফ্লো মিটারের ভূমিকা আছে। সুতরাং উনি এই যন্ত্রটা উনি কিনে ব্যবহার করতে পারবেন, এবং এটা খুব ইউজার ফ্রেন্ডলি, পিক জি ফ্লো মিটার। জি স্যার, ধন্যবাদ আপনাকে। সেলিম নামে একজন প্রশ্ন করেছেন আমাদেরকে, আমার বাচ্চার 5 দিন ধরে কাশি, মেডিসিন দিয়েছি, আর কি করা যায়, উনি পরামর্শ জানতে চেয়েছেন। আচ্ছা, উনার যেটা কাশি, কি মেডিসিন উনি নিয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু যদি অল্প কয়েকদিনের কাশি হয় তাহলে উনি ওষুধের পাশাপাশি একটু যে স্বাভাবিক নিয়ম, অর্থাৎ ঠান্ডাতে না যাওয়া, একটু আদা চা খাওয়া, এগুলি উনি খেতে পারেন। অনেক সময় গলা গার্গল করলেও ভালো হয়। ধূমপান যদি করেন তাহলে ধূমপান বন্ধ রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর কাশি দেখা যায় যে এই সময় হয়, অনেক সময় শেষ রাতে ঠান্ডা লাগলে অথবা সামান্য ভাইরাসের জন্যও কিন্তু এরকম কাশি হতে পারে। যদি ওষুধনি সেবন করেই থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নয়, একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ওষুধে কাশি চলে যাবে। কিন্তু এরপরও যদি এটা থাকে, 2 সপ্তাহ বেশি হয়ে যায়, তাহলে আপনি নিকটস্থ কোনো মেডিসিন বা বক্ষব্যাধি চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি ধন্যবাদ আপনাকে স্যার। রূপ বদলের যেই কথাটিতে আলোচনা করছিলাম আমরা, যে এই যে বদল করা করোনা ভাইরাসের ভ্যাকসিন কতটা কার্যকর হবে এই বদলটার, সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। নতুন যে করোনা ভাইরাস, সেটির জন্য ভ্যাকসিন কতটা কার্যকর হবে? এটা আসলে একটা মিলিয়ন ডলার প্রশ্ন এই সময়ের জন্য, যে আমরা অনেক কষ্ট করে একটা ভ্যাকসিন পেয়েছি, এবং এই ভ্যাকসিনটা আমরা আমরা শরীরে দিব এরকম একটা প্ল্যান করেছি। এখন যদি আবার নতুন করে এটা দিক বদল করে, তাহলে আগের ভ্যাকসিনটা কতটা কাজ করবে? আসলে এখন পর্যন্ত বলা হচ্ছে, যারা প্রডিউস করেছে, যে এই ভ্যাকসিনটা কার্যকর, এবং যদি এই ভাইরাস, নতুন ভাইরাস যেটা, সেটার বিরুদ্ধেও এটা কাজ করবে। কিন্তু শঙ্কাটা কিন্তু সবসময়ই রয়ে যায়, কারণ ভাইরাস দিক বদল করে, চেঞ্জ হয়, অ্যান্টিজেনিক ড্রিফট হয়, এবং এই জন্য দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা এটাও এক ধরনের আহ, আহ, আমরা ভাইরাসের জন্য প্রতি বছর ভ্যাকসিন নেই। প্রতি বছর কিন্তু ইনফ্লুয়েঞ্জার এই ভ্যাকসিনটাকে রিনিউ করতে হয়। এক ভ্যাকসিন দিয়ে কিন্তু দিনের পর দিন চালানো যায় না। হয়তো ভবিষ্যতে আমাদেরও এই ভ্যাকসিন দিক বদল করলেও নতুন নতুন করে আমাদেরকে এই ভ্যাকসিন তৈরি করতে হবে। কিন্তু সুখের খবর হচ্ছে যে ভ্যাকসিনটা একবার যেটা তৈরি হয়ে যায়, নতুনটা অল্প কিছু চেঞ্জ করতে হয়, কিন্তু আমূল চেঞ্জ করতে হবে সেরকম হয় না। আর যেহেতু এখন পর্যন্ত এই নতুন স্ট্রেইনটা প্রাণঘাতী না, সুতরাং আমরা এখন পর্যন্ত ধরে নিব যে এই ভ্যাকসিনটা কাজ করবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে, যে এক ভ্যাকসিনে আমাদের সব শীত পার করা যাবে না। প্রতি বছরই আমাদের এই নিজেদের জন্য ভ্যাকসিনটাকে নিজেদের পার করতে হবে। সচেতনতা বৃদ্ধি করাটাই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে করোনা ভাইরাস ফুসফুসে আক্রমণ করলে ফুসফুসের কি ক্ষতি হতে পারে? আমাদের কাছে আসলে অনেকেই জানতে চান বিষয়টি, সেটি যদি একটু আলোচনা করতেন। আসলে করোনা ভাইরাস ফুসফুসে যেটা হয়, এটা অল্প মেয়াদি থেকে বা স্বল্প সমস্যার থেকে খুবই খারাপের দিকে চলে যায়। আসলে ফুসফুসে এক ধরনের নিউমোনিয়া করে, এবং এটা ভাইরাল নিউমোনিয়া, এবং এটাতে যেটা হয়, খুব খারাপ অবস্থাতে এখানে এআরডিএস হয়। এই ফুসফুসে যে অ্যালভিলাস থাকে, সেখানে সবসময় বাতাস থাকে, কিন্তু এই করোনা যখন আক্রমণ করে, এর লাইনিং এবং এর ভেসেল, ওখানে দেখা যায় বিভিন্ন ধরনের সেল এবং ফ্লুইড জমা হয়। ফলে এই নিউমোনিয়াতে এআরডিএস হয়ে রেসপিরেটরি ফেলিউর হয়, রোগী দেখা যায় শ্বাস নিতে পারে না। আর এই অক্সিজেন যদি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে না যায়, তাহলে বিভিন্ন অর্গানেরও ফেলিউর হয়। এখানে আরেকটা সমস্যা যেটা হয়, যে ফুসফুসের ভিতরেও কিন্তু রক্তনালী থাকে। এই সব রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায়, আমরা বলি থ্রম্বোসিস। এই নিউমোনিয়া এবং এআরডিএস, রেসপিরেটরি ফেলিউর এবং থ্রম্বোসিস, স্যার এটাই একটি হচ্ছে সম্পূরক সবচেয়ে প্রশ্ন ভয়। রয়েছে এটির সাথেই, যে করোনা মুক্ত হওয়ার পরেও ডাক্তারদের পরামর্শ নেওয়াটা কতটা জরুরি হবে? কারণ অনেকেই কিন্তু করোনা মুক্ত হওয়ার পরেও নানান সমস্যায় ভুগে থাকেন। এই বিষয়ে আপনার সংক্ষেপে পরামর্শ শুনতে চাইবো। আসলে এটা করোনার পরেও দেখা যায় যে উপসর্গ থেকে যায় বিভিন্ন ধরনের। লং কোভিড নামে একটা টার্ম ইউজ করা হয়, এবং নানাবিধ সমস্যা দেখা দেয়, এবং এটা দীর্ঘমেয়াদীও হয়। সুতরাং চিকিৎসকের পরামর্শ অত্যাবশ্যকীয়। আপনি হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু এই যে সময়টা, এই সময়ে যদি একজন চিকিৎসকের সৎ পরামর্শ এবং চিকিৎসক পাশে থাকেন, তাহলে পার করাটা
খুবই সহজ হয়ে যায় এবং খাদ্যাভ্যাস থেকে জীবনচারণ, ওষুধ থেকে কিভাবে ঘুমাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে চিকিৎসক কিন্তু আপনাকে উপদেশ দিতে পারবে, দিক নির্দেশনা দিতে জি, পারবে। অসংখ্য সুতরাং ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত থেকে পরামর্শ দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। নিশ্চয়ই অন্য কোনো আলোচনায় আরো অনেক আলোচনা হবে, অনেক বিষয় থাকবে সেখানে। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সংযুক্ত থেকে আমাদের সঙ্গে পরামর্শ নেবার জন্য। জিপিএইচ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আগামীকাল রাত ৯টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।